দেখলাম আঁখি এখনও ঘুমোচ্ছে। এই মেয়ের ঘুম কি এখনো শেষ হয়নি? সেই সন্ধ্যা থেকে ঘুমোচ্ছে। মেজাজটা যেন বিগড়ে গেল। রুমে ঢুকে চিল্লিয়ে উঠলাম, আঁখি আঁখি! জোরে জোরে ডাকতে লাগলাম। ঘুমের মধ্যে এমন চিল্লানোতে থরপর করে উঠে বসলাম। উঠে এদিক ওদিক তাকাতে লাগলাম। আসলে ভীষণ ভয় পেয়েছিলাম। কি হলো? এখনো ঘুম ফুরোয়নি? ঠাটিয়ে মারবো এক চড়। ওঠ, যা ফ্রেশ হয়ে নিচে আয়। রেগে চিৎকার করে কথাগুলো বলে উঠলাম। এদিকে আমি ভয়ে কোনো রকম উঠে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আর দোয়া ইউনিস পড়ে পড়ে বারবার বুকে ফু দিতে লাগলাম। বুকের ভিতর হার্ট এখনো ভীষণ জোরে জোরে বিট করছে। তারপর আস্তে আস্তে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে গেলাম। নিচে নামতেই খালামণি জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে? খালামণি ভালো। কে বলেছিল কালকে বৃষ্টিতে ভিজতে? সরি খালামণি। হয়েছে হয়েছে, নাস্তা করে নে। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। আয়াজ ভাইয়া টেবিল থেকে যাওয়ার সময় আমাকে গম্ভীর গলায় বলে উঠল, উপরে গিয়ে ইউনিফর্ম পরে আয়, স্কুলে যাবে। মেয়েটা অসুস্থ, আজকে না গেলে কি হয়? এতটা সিক নয় যে যেতে পারবে না। আর এখানে কি করবে? মাঠে দৌড়দৌড়ি করবে আর এর গাছের ওর গাছের ফল পাকা চুরি করার জন্য? কোনো দরকার নেই। আর তাছাড়া আমি অফিসে থাকবো। এই মেয়ে আর কাউকে মানবে না। স্কুলে থাকলে এদিকে থাকবে। আর এমনিতেই 1 মাস পরই 9-এর ফাইনাল এক্সাম। যা ফাঁকিবাজ, পড়াশোনাটা কন্টিনিউ থাকা দরকার। আম্মু আর কিছু বলো না। আমি মুখটা পাঁচের মতন করে উপরে চলে গেলাম রেডি হওয়ার জন্য। এরপর আমি মুখ ফুলিয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে নেমে আসলাম। নিচে নেমে খালামণি থেকে বিদায় নিয়ে ভাইয়ের সাথে চলে গেলাম। ভাই আমাকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে চলে গেলেন। আয়াজ অফিসে যাওয়ার পর আয়াজের পিএ নুহাস এসে আয়াজের কেবিনে নক করতে থাকে। কাম, কোনো নিউজ? ইয়েস বস। স্যার, রিয়াদ সরকার নাকি দেশে ব্রেক করেছে। কথাটা শুনে আয়াজ বাঁকা হাসলো। গুড জব, নজর রাখবি অলওয়েজ। জি বস। বলেই নুহাস চলে গেল। এরপর আয়াজ নিজের কাজে মন দিল। এদিকে ক্লাসে বসে বসে আঁখি ঝিমাচ্ছে। পাশ থেকে সাদিয়া কলম দিয়ে গুতাচ্ছে। কি হয়েছে রে বাল, গুথাস কেন? তো কি করব? ইংরেজি টিচার এভাবে তোকে 2বার নোটিশ করছে। আরেকবারে দেখবি তোকে ক্লাস থেকে বের করে দিবে। এই বালটা ক্লাস করতে মন চায় না। হালার টাকলু কি বোঝায় নিজেও জানে না। আঁকি, সাদিয়া, দুইজনই দাঁড়াও। অনেকক্ষণ ধরে তোমাদের নোটিস করছি। ক্লাসে বসে কিসের এত কথা? দুইজনই আজকে পুরো ক্লাস কান ধরে দাঁড়িয়ে থাকবা। এটাই তোমাদের শাস্তি। এরপর দুজনে কান ধরে দাঁড়িয়ে আছি। আর স্যারের উপর মনে মনে ভীষণ রাগ হচ্ছে। স্যার যখন বোর্ডে কি যেন লেখাচ্ছে, মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। খাতা থেকে একটা কাগজ ছিঁড়ে নিয়ে মুচড়িয়ে গোল করে নিয়ে আস্তে করে এদিক ওদিক কেউ দেখছে কিনা দেখে দম করে স্যারের মাথার উপর মেরে দিলাম। কিন্তু সবার চোখে তো আর ফাঁকি দেওয়া যায় না। ঠিক ক্লাসে কেউ একজন দেখে নিয়েছে, যার ফলস্বরূপ স্যার যখন কে মেরেছে বলে জিজ্ঞাসা করে উঠল, অমনি ফটাফট সে বলে দিল আঁখি মেরেছে। আমি মেয়েটার দিকে রাগে চোখে তাকালাম। যারও তো ক্লাস শেষে তোকে দেখে নিব। এদিকে স্যার আমায় বলল, এত বেয়াদবি, স্যারদেরকে সম্মান করো না। আজকেই তোমার গার্ডিয়ান ডাকবো। স্যার হয়তো আরও কিছু বলতো, কিন্তু ঘন্টা পড়ে যাওয়ার কারণে আর কিচ্ছু বললো না। ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। এরপর বাকি ক্লাসগুলো শেষ করে যখন ছুটি হলো, তখন গিয়ে ওই মেয়েটাকে ধরলাম। ওই, তুই স্যারকে বললি কেন? তোকে এত সত্যিবাদী হতে কে বলেছে? বলেই চুল টানতে লাগলাম। আর তারপর সাদিয়া বৃষ্টি এসে আমাকে থামালো। এরপর নিচে নেমে আসলাম। নিচে নামতেই আমাকে প্রিন্সিপালের রুম থেকে ডাক পাঠালো। এবার মনে মনে ভয় লাগছে। দোয়া দোয়াত পরে বুকে ফু দিয়ে প্রিন্সিপালের রুমে ঢুকলাম। ঢুকেই রুমে যাকে দেখলাম, ভয়ে গলা শুকিয়ে গেছে। কারণ স্বয়ং আয়াজ ভাইয়া বসে আছে আর ওই মেয়েটাও আছে দেখছি। আর আয়াজ ভাই আমার দিকে চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আয়াজ ভাইয়া বলে উঠল, স্যারের মাথায় কাগজ ছুঁড়ে মেরেছিস কেন? কি হলো? এবারও আমি চুপ। কোনো উত্তর নেই। এবার আয়াজ জোরে চিল্লিয়ে উঠল আর বলল, কি হলো? কথা বলছিস না কেন? আর এই মেয়ের চুল ছিঁড়েছিস কেন? ড্যামেট! এরপর আয়াজ টেবিল থেকে বেত নিয়ে সকল টিচারদের সামনে আঁখির হাতের পিঠে চটাস চটাস করে বেশ জোরে জোরে কয়েকটা বাড়ি দিল। আমি মাথা নিচু করে কান্না করতে লাগলাম। আয়াজ ভাইয়া চিল্লিয়ে এবার আমাকে বলল,
যাও মেয়েটাকে সরি বলো। আমিও ভয়ে ভয়ে গিয়ে মেয়েটাকে মাথা নিচু করে সরি বললাম। এরপর আমি চুপ করে দাঁড়িয়ে আছি। অমনি আয়াজ ভাই আমাকে বলল, স্যারের কাছে ক্ষমা চেয়েছিস? আমি এবার স্যারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বললাম, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এমন অপরাধমূলক কাজ দ্বিতীয়বার করব না। স্যার তৎক্ষণাৎ আমাকে বলল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমার বিশ্বাস দ্বিতীয়বার এই ধরনের কাজ করবা না। আয়াজ এবার বলে উঠল, যা গিয়ে গাড়িতে বস, আমি আসছি। আমি অফিস কক্ষ থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে অফিস কক্ষ থেকে সবাই বেরিয়ে যাওয়ার পর রফিক স্যার আয়াজকে বলে উঠল, মিস্টার আয়াজ, মেয়েটাকে এভাবে সবার সামনে না মারলেও পারতেন। আসলে এই বয়সে মেয়েরা একটু একটু দুষ্টু হয়। দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করছি, এইসব আমাদের নলেজে আছে। ও অন্যায় করেছে তাই শাস্তি পেয়েছে। অন্যায়টা যেহেতু সবার সামনে করেছে, তাহলে শাস্তিটা কেন আড়ালে পাবে? সবার সামনেই পাওয়া উচিত, হোক সেটা বড় অন্যায় বা ছোট অন্যায়। আর শিক্ষকদের সাথে কেমনে বেয়াদবি করে? মা বাবার পরেই শিক্ষকের স্থান। যেসব স্টুডেন্টরা শিক্ষকদের সম্মান করতে জানে না, তারা গুরুজনদের কিভাবে সম্মান করবে? এসব বিষয়ে আমি অন্তত প্রশ্রয় দিই না। আসলে মিস্টার আয়াজ, আপনি যে কথাগুলো বলেছেন, এইসব কথাগুলো যদি সকল গার্ডিয়ানরা বুঝতো, তাহলে ছেলেমেয়েরা এতটা বিগড়ে যেত না। ওকে স্যার, আজ তাহলে আসে। জি অবশ্যই। আয়াজ বলল। এরপর আয়াজ বেরিয়ে গেল। গাড়িতে উঠে দেখলো আঁখি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখ মুখ ফুলে একাকার করে ফেলেছে। আমি আর কিছু না বলে গাড়িটা স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে দৌড়ে বাসায় চলে গেলাম আর কান্না করতে করতে উপরে চলে গেলাম। আমাকে এভাবে কাঁদতে কাঁদতে উপরে উঠতে দেখে খালামণি অবাক হয়ে যায়। আয়াজকে ভিতরে আসতে দেখে আমি ওকে আক্স করলাম, কি রে কি হয়েছে? মেয়েটা এভাবে কাঁদছে কেন? ভুল করেছে তাই শাস্তি পেয়েছে। কি হয়েছে? চোখ মুখ ফুলিয়ে একাকার করে ফেলেছে। এরপর আয়াজ সব কিছু খুলে বলে। এবার রোজিনা চৌধুরী চুপ মেরে গেল, কারণ বলার মতো কিছুই নেই। ছেলে যা করেছে ঠিকই করেছে, তাই চুপচাপ রোজিনা চৌধুরী রান্নাঘরে চলে গেল আর আয়াজ নিজের রুমে। আখি রুমে এসে ব্যাগ রেখে ওয়াশরুমে ঢুকে কান্না করতে থাকে। হাতে পিঠে পানি লাগতে ভীষণ জ্বলছে, ডান হাতটা কিছুটা কেটেও গিয়েছে, পানি লাগতেই অনেক জ্বালা করছে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে চোখের জল ফেলতে লাগলাম আর ভাবছি, আসলে আমার এটা করা ঠিক হয়নি, কিন্তু তাই বলে সবার সামনে মারবে? ভীষণ অভিমান হচ্ছে। দরজায় কে যেন নক করছে, কিন্তু আমার এই মুহূর্তে কোথাও যেতে ইচ্ছা করছে না, তাই চুপটি মেরে থাকলাম। বাইরে গলা শুনে বুঝলাম আজিফা আপু। উফ, এই মেয়ে দরজা তো খুলছেই না, উল্টো চুপ করে আছে, কোনো জবাবই দিচ্ছে না। বিরক্ত হয়ে আজিফা নিচে চলে গেল। আজিফাকে নিচে আসতে দেখে রোজিনা চৌধুরী জিজ্ঞাসা করলো, কি রে আজিফা, আঁখি কোথায়? কোথায় আবার? উপরে দরজা আটকে বসে আছে, ডাকছি যে কোনো সাড়া শব্দ দিচ্ছে না। আয়াজ এতক্ষণ ওদের কথা শুনছিল। এবার আয়াজ বলল, তুই খেতে বস, আমি দেখছি। বলেই আয়াজ উপরে উঠে গেল। উপরে উঠে আখির রুমে নক করতে লাগলাম, কিন্তু মেয়ে তো খুলছেও না আর রিপ্লাইও করছে না। তাই আমি এবার ডাক দিলাম, আখি আখি। আমি এতক্ষণ বালিশে মুখ গুজে কাঁদছিলাম। আয়াজ ভাইয়ের আওয়াজ শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। চোখগুলো দুই হাতে মুছে দরজাটা খুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আয়াজ আখির দিকে এক নজর তাকালো, দেখে মনে হচ্ছে এতক্ষণ কান্নাকাটি করেছে। হঠাৎ আখির হাতের দিকে চোখ পড়ল। দেখলাম হাতে ব্যান্ডেজ করেছে, স্লিভলেস গেঞ্জি পরায় মারার দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। হাতটা ধরতেই হাতটা সরিয়ে ফেলল। এদিকে ওনাকে দেখে কান্না যেন আরো বেশি পাচ্ছে। এবার আর ধরে রাখতে পারলাম না, ফুপিয়ে কেঁদে দিলাম। কিছু না বলে হাতটা ধরে নিয়ে খাটে বসিয়ে দিলাম আর এদিক ওদিকে চেক করতে লাগলাম কোথায় কোথায় লেগেছে। পেটে দেখলাম পিঠেও কয়েকটা দাগ বসেছে। আসলে এতটা মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, অন্য যে সহ্য করতে পারে না। তার উপর এইভাবে স্কুল থেকে ফোন দিয়ে বিচার দিল, তারপর নিজের বউয়ের নামে। বিষয়টা আসলেই প্রত্যেকের জন্য অপমানজনক। আয়াজ এবার যেখানে যেখানে লাল বসে গেছে সেখানে অয়েলমেন্ট লাগিয়ে দিল আর আজিফাকে চিল্লিয়ে বলল ওপরে খাবার পাঠিয়ে দিতে।
রহিমা আন্টি খাবার নিয়ে আখির রুমের দিকে আসলো। এরপর আয়াজ ভাত মেখে আখির মুখের সামনে ধরলো, কিন্তু আখি মুখে তুলছে না, ননস্টপ কেঁদেই যাচ্ছে। হা কর, কিন্তু না, হা তো করছে না। মাথাটা অবধি নিচে থেকে উপরে তুলছে না, বোঝাই যাচ্ছে অনেক অভিমান করেছে। পেঁচিটা তাহলে আমার উপর অভিমান হয়েছে। তাই আমি প্লেটটা রেখে চোখের পানিগুলো মুছে দিলাম। চোখের পানি নাকের পানিতে চেহারার বেহাল অবস্থা। আমি ওয়াশরুম থেকে এক মগ পানি এনে আখির মুখ মুছে দিলাম। তার যেন ফুপানি বন্ধ হচ্ছে না। তাই বললাম, চকলেট খাবে? কিন্তু না, কোনো কথাই বলছে না। বাবা, ভীষণ খেপেছে। মনে মনে বললাম, আখিকে শুনে শুনে বলতে লাগলাম, ভাবছি এখন তো শীতের দিন, এই সময় বনভোজনে গেলে মন্দ হয় না। যদি কেউ একজন খাবার খেয়ে নেয় তাহলে ভেবে দেখতে পারি। অমনি আমি ইয়া বড় একটা হাঁ করে নিলাম, আর আয়াজ ভাই আমার কাণ্ড দেখে দাঁত দেখিয়ে একটা মেকি হাসি দিল। আমি হাঁ করে হাসিটা দেখতে লাগলাম, কারণ আয়াজ ভাইয়ের হাসিটা অনেক সুন্দর। আয়াজ ভাইয়ের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে আয়াজ ভাইয়া বলে উঠল, কি দেখিস এমন করে? আয়াজ ভাইয়ার এভাবে পাল্টা প্রশ্নে আমি হকচকিয়ে গেলাম, সাথে সাথেই মাথা নিচু করে ফেললাম। আয়াজ আর কিছু না বলে আমাকে খাইয়ে দিতে লাগলো, কিন্তু মুখের ভাতের লোকমাটা নেওয়ার পর আমার এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেল, কারণ আয়াজ ভাই আমাকে পুঁইশাক দিয়ে ভাত মেখে দিয়েছে। কিন্তু আমি পুঁইশাক দুই চোখে সহ্য করতে পারি না। আর এখন সে কিনা ঠ্যাঁত মুখ থেকে ভাতটা ফেলতে গেলে আয়াজ ভাইয়া ব্যাপারটা বুঝতে পেরে চট করে আমার হাতটা চেপে ধরে, আর এমনভাবে চোখ রাঙানি দেয়, ভয় ভাত যে চিবিয়ে খেতে হবে তাও যেন ভুলে গেলাম। আর কিলতে লাগলাম। বহু কষ্টে নাক সিটকে খাবারগুলো শেষ করলাম। এরপরে আয়াজ ভাইয়া মুখের সামনে গ্লুকোজের পানির গ্লাসটা দিল। ভয়ে ভয়ে সেটাও সাবার করলাম, কিন্তু ঝামেলা হচ্ছে ওখানে, মেডিসিন। আয়াজ চোখ গরম করে বললেন, এখন যদি মেডিসিন নিয়ে তালভানা করেছিস তো? হাতে একটা স্টিলের স্কেল নিয়ে সেটা আমাকে দেখিয়ে বলল, এটা কিন্তু তোর পিঠে উড়িয়ে ফেলব। আমাকে আর পায় কে, কটকট করে সব কটা মেডিসিন খেয়ে নিলাম। এরপর আখিকে খাইয়ে ঘুম পাড়িয়ে প্লেটে যে অবশিষ্ট খাবার ছিল ওগুলো শেষ করে নিজের রুমে চলে গেলাম। বিকেলে সবাই একসাথে লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন আমি সবাইকে উদ্দেশ্য করে বলে উঠলাম, ভাবছি কোথাও পিকনিক গেলে কেমন হয়। আয়াজের কথা শুনে আফিজা চলিয়ে উঠলে আর বলে, সেই হবে। তখনই রোজিনা চৌধুরী বললেন, হঠাৎ এই প্ল্যানিং যে? আয়াজ বলে উঠল, আম্মু, আমি আবার কথা দিয়ে কথা ভঙ্গ করি না। একের দিকে তাকিয়ে কথাটা বললাম। আম্মু আমার থেকে ভ্রু কুচকালো। পরক্ষণে কিছু একটা ভেবে মুচকি হাসলাম। আলতাফ চৌধুরী বললেন, যাবি যখন আরিফা আর অনিলাকেও বল, সবাই যায়। অনিলা হচ্ছে আলতাফ চৌধুরীর একমাত্র কলিজার ছোট বোন। হঠাৎই আজিফা, আরিফা আর আয়াজের একমাত্র ফুপিমণি অনিলা চৌধুরীর হাজব্যান্ড মো ইকবাল মাহমুদ। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলে ইফাজ মাহমুদ আয়াজের সমবয়সী, ভাই কম বন্ধু বেশি। একজন যেন আরেকজনের কলিজা। ঠিক তেমনি মেয়ে ইফতি মাহমুদ ও আফিজার বেস্ট ফ্রেন্ডের মতো, কারণ তারাও দুজনই সমবয়সী। আফিজা বলে উঠল, তা মন্দ বলনি আপু, সবাই একসাথেই যাব, কিন্তু কথা হচ্ছে কোথায় যাওয়া যায়। আমি সাথে সাথে চিৎকার মেরে বলে উঠলাম, সাজেক সাজেক। আরে আরে, আস্তে আস্তে, আমরা কেউ বয়রা না তো। কানে হাত দিয়ে রোজিনা চৌধুরী বলল, ওয়াও, সাজেক, তা মন্দ বলিসনি, জায়গাটা কিন্তু হেভি। আজ আফিজার মাথায় গাঁটটা মেরে বলল, তোর তো সব কিছু জোস লাগে, হোক সেটা উগান্ডা। চা ভাজি। আচ্ছা, হয়েছে হয়েছে, এর সাজে কি ফাইনাল? বলে উঠল রোজিনা চৌধুরী। আমার খুশি আর দেখে কে, ইয়াহু! কিছু একটা মনে পড়তেই মুখটা দু হাতে চেপে ধরলাম, কারণ সামনে যে আয়াজ ভাইয়া আছে সেটা যেন খুশিতে ভুলেই গেলাম। মুখে হাত দিয়ে ভয়ে ভয়ে ভাইয়ের দিকে তাকালাম, দেখলাম ভ্রু উঁচিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে মাথা নুয়ে নিলাম। আখির এই কাণ্ড দেখে আয়াজের হাসিতে পেট ফেটে যাচ্ছে। তাও চুপ করে আছে। অন্যদিকে মুখ ঘুরিয়ে হালকা হাসলাম। রাতে খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেলাম। আয়াজ বসে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে। অফিসের সকল ডকুমেন্ট কমপ্লিট করে আখির রুমের দিকে পা বাড়ালো। এটা তার রোজ দিনের অভ্যাস। প্রত্যেক দিনই ঘুমানোর আগে আখির রুমে গিয়ে এক নজর দেখে আসা, আর তাই হলো।
রুমে গিয়ে দেখলাম উপর হয়ে ঘুমাচ্ছে, গায়ে ব্ল্যাঙ্কেটের ছিটে ফোটাও নেই। গিয়ে গায়ের উপর ব্ল্যাঙ্কেটটা টেনে দিলাম, খাটের পাশে বসে মুখের পানে চেয়ে রইলাম। এত মায়া মুখখানায় গালের মধ্যে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে লাগলাম, আর ঠোঁটের উপর চুমু দিচ্ছে। বেশ কয়েকটা চুমু দেয়, নাকের সাথে নাক ঘষা দিয়ে নাকটা আস্তে করে টেনে দিলাম। কবে যে তুই বড় হবি, কবে তোকে মন ভরে একটা আদর করবো, আর যে পারছি না বলেই মাথার উপর কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে গেলাম। সকালে সবাই ব্রেকফাস্ট করতে বসলাম, তখন হঠাৎ বাবা বলে উঠল,